হ্যাঁ ইভান, বল কেন ফোন করেছিস? নিধি, তোকে আর কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি? প্লিজ, তুই বিয়েটা করিস না। শোন ইভান, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে সবসময় নিজের একজন ভালো বন্ধুর চোখেই দেখেছি। তোকে নিয়ে কখনো আমি ওইসব চিন্তাও করিনি। তাই আমার দ্বারা কিছুতেই এসব সম্ভব না। তুই আমাকে বন্ধুর চোখে দেখেছিস তো কি হয়েছে? এখন থেকে জামাইয়ের চোখে দেখবি, তাহলেই তো প্রবলেম সলভ। না, আমি পারবো না। তুই কি আমাকে এগুলো বলার জন্যই কল করেছিস? দেখ, আগামীকাল আমার বিয়ে। তুই প্লিজ আর আমাকে কল করিস না। কাল এসে বিয়ে খেয়ে চলে যাস। তোর বিয়ে হলে আমার সাথেই হবে, না হলে যা। কথা শেষ করার আগেই নিধি ফোন কেটে দিল। আমি তখন আবারও কল দেই, কিন্তু কল রিসিভ করার কোনো নামগন্ধ নেই। আমি তখন আর বসে থাকতে পারলাম না, রাগে যেন পুরো শরীর কাঁপছে। তখন আমি ফোন করে আমার বন্ধুদেরকে আমাদের আস্থানায় আসতে বলি। আমিও তখন বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পর আস্থানায় আসলাম। এখনও কেউ আসেনি। আমাদের আস্থানা হচ্ছে ব্রিজের উপরে, মানে এখানে একটি বড় খাল আছে। তার ওপরের ব্রিজ দিয়ে তেমন গাড়ি চলাচল হয় না। আমাদের আস্থানা এখানেই। আমি তখন মনে মনে একটা প্ল্যান করে নিলাম। তারপর বন্ধুরা আসে। কী রে, তুই হঠাৎ করে এই সন্ধ্যার সময় কেন ডাকলি? তোর জন্য তাড়াতাড়ি আসতে গিয়ে জাঙ্গিয়া পরা ছাড়াই প্যান্ট পরে চলে এসেছি। আমার এই প্রচণ্ড রাগের অবস্থায়ও আর হাসি আটকাতে পারলাম না সিয়ামের কথা শুনে। তারপরেও হাসিটা থামিয়ে তাদের বলি, শোন, আগামীকাল নিধির বিয়ে, সেটা তো জানিসই। নিধি এখনও আমার কোনো কথাই রাজি হচ্ছে না। তাই আমি প্ল্যান করেছি আজকে রাতে নিধিকে কিডন্যাপ করে নিয়ে আসব। ভাই, তুই কি পাগল হয়ে গিয়েছিস? না আবির, আমার কিছুই হয়নি। আমি যেটা বললাম এখন এটাই হবে। এখন তো গায়ে হলুদ হচ্ছে। আমরা রাত 12টার দিকে গিয়ে ওকে কিডন্যাপ করে নিয়ে আসব। আরে আমার মনে হচ্ছে এটা উচিত হবে না, কারণ এতে নিধি অনেক রেগে যাবে আর তোকে কখনো ক্ষমা নাও করতে পারে। কি করব? আমার হাতে তো এখন এটা ছাড়া করার মতো কিছুই নেই। আমি ওকে কিছুতেই হারাতে পারবো না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? আজকে রাতে কিছু করার দরকার নেই। আমরা আগামীকাল বিয়েতে যাব, কিন্তু এর আগে একটা মেয়ে ভাড়া করব। তার সাথে আরও কয়েকজন ভাড়া করব। শুরুতে আমরা 3জন বিয়েতে চলে যাব। বিয়েতে আমরা পুরো স্বাভাবিক থাকব, যেন কেউ কিছু সন্দেহ করতে না পারে। আর ভাড়া করা লোকগুলো আমাদের পরেই যাবে। তারা গিয়েও অতিথি সেজে থাকার ভান করবে। তারপর বরপক্ষ বাড়িতে এসে পৌঁছানোর আগেই আমাদের ভাড়া করা মেয়েটি যাবে। ও গিয়ে নাটক শুরু করবে যে ও প্রেগনেন্ট। যার সাথে বিয়ে হবে তার 7 মাসের বাচ্চা ওর পেটে। ও টাকার লোভে নিধিকে বিয়ে করছে। তারপর বরপক্ষ আসলে তো ধরা খেয়ে যাব। আরে তুই আমাকে কি এতই গাঁদা ভেবেছিস নাকি? কিছুক্ষণ পর মেয়েটা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবে, তখন আমি ধরে ফেলবো। আর ওই যে কিছু লোক ভাড়া করে নিয়ে এসেছিলাম, ওরা এসে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাবে। আর তখন আমি বলবো প্রেগনেন্ট মহিলা বলে কথা, অজ্ঞান হয়ে গিয়েছে, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন কেউ আর কিছু বলতে পারবে না। তারপর বাকিটা, মানে তোর বিয়ে দেওয়ার দায়িত্ব আমার আর সিয়ামের। তাহলে নিধিও কিছু বুঝলো না, তোর বাবা মাও তোকে মেনে নিবে। ওরে শালা, এত বুদ্ধি তোর মাথায় উৎপন্ন হলো কবে? এই বুদ্ধি যদি লেখাপড়ায় ব্যবহার করতে, তাহলে প্রতি বছর ক্লাসে টপ করতে। তুই যেভাবে বলছিস মনে হয় প্রতি বছর ফেল করি। আচ্ছা, এখন বাসায় যা আর আমার ব্যাংক অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠিয়ে দে। আমাকে কি পাগলে কামড়িয়েছে যে তোকে 20,000 দিতে যাব? আরে শালা, এটা কি আমি আমার জন্য নিচ্ছি নাকি? তোর কি মনে হয় 4-5 জন লোক আর একটা মেয়ে ফ্রিতে ভাড়া করা যাবে? তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন সেটা তুই দিয়ে দে।
কারণ এখনও আমি তোর ওপর ভরসা পাচ্ছি না। আগে বিয়েটা হোক, তাহলে 20 না 50,000 দিয়ে দিব, কথা দিলাম। আচ্ছা, সব কিছু তো হলো, এখন যে বাসায় যা, কালকে বিয়েতে দেখা হচ্ছে। আমরা যেহেতু আসল বরপক্ষ, একটু ভাবসাব নিয়ে যেতে তো হবেই। এই, তোরা আবার পুরো বরপক্ষের গেটআপ নিয়ে গেলে সব ধরা খেয়ে যাব। ধুর, তুই কেন জানি ভয় পাস সেটাই বুঝি না। আমি সেই টেগা টাইপের কথা বলছি নাকি? আমরা আমাদের বাইক না, কালকে ইভানের গাড়িটা নিয়ে যাব সবাই একসাথে। সবাই, আমি তো পুরো নায়ক হয়ে যাব, কারণ ইভানের শালিকাগুলো দেখতে একটু লাইনে আনতে হবে না? শালা, তুই কি একা একা করবি নাকি? আমিও আছি। হুম, ইভানকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। এবার আমরা বেআইনদের সাথে আড্ডা দেব। তোরা আর ভালো হবি না। আচ্ছা, আমিও চলে যাচ্ছি এখন। সকাল 11টার আগে আমি এখানে গাড়ি নিয়ে চলে আসব, তুইও চলে আসিস। তারপর আমি চলে আসলাম বাসায়। এখন পুরো চিন্তামুক্ত আছি। ওদের সামনে বলেছি যে ওদের ওপরে বিশ্বাস নেই, কিন্তু সত্যি কথা বলতে ওদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। ওরা যেটা বলবে সেটা করে দেখাবেই। তারপর রাতে ডিনারের সময় আম্মু বলছিল, কাল তো নিধির বিয়ে, বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, কয়েকদিন পর তোরও সিরিয়াল আসছে, রেডি হয়ে যা। আম্মুর কথা শুনে একটু লজ্জা পাওয়ার ভান করলাম। আসল সারপ্রাইজ তো তারা কালকে পাবে। তারপর ডিনার শেষে রুমে গিয়ে শান্তির একটা ঘুম দিলাম। সকাল 10টা বাজতেই আমি তৈরি হয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিলাম। আজ যদি সব ঠিকঠাক থাকে তবে দিন শেষে নিধি আমার হবে। আবিরের প্ল্যানটা যেমন বুদ্ধিদীপ্ত তেমন ঝুঁকিপূর্ণ, কিন্তু নিধিকে হারানোর চেয়ে এই ঝুঁকি নেওয়া অনেক ভালো। আমি গাড়ি নিয়ে ব্রিজের ওপর আসতেই দেখি আবির আর সিয়াম আগে থেকেই হাজির। আবির একটা সানগ্লাস পরে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, আর সিয়াম বারবার ওর চুল ঠিক করছে। কিরে, সব রেডি তো? মেয়েটার সাথে কথা হয়েছে? একদম পানির মতো পরিষ্কার। মেয়েটার নাম পিও। ওকে সব বুঝিয়ে বলেছি। ও ওর টিম নিয়ে সময় মতো বিয়ের প্যান্ডেলে ঢুকে পড়বে। তুই শুধু নিজের নার্ভ কন্ট্রোল করিস। আরে শোন, বিয়ের প্যান্ডেলে গিয়ে কিন্তু একদম দেবদার সেজে থাকবি না, হাসি খুশি থাকবি, যেন কেউ সন্দেহ না করে। চল এবার, লেট করা যাবে না। আমরা 3 বন্ধু নিধিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নিধিদের বাড়ি পৌঁছাতে আধ ঘন্টা লাগলো। চারদিকে শ্বাস রব। গেটের সামনেই নিধির ভাই আর কাজিনরা দাঁড়িয়ে। আমরা গাড়ি থেকে নামতেই নিধির ছোট বোন রিধি দৌড়ে এলো, বলল, ইভান ভাইয়া, আপনারা তো অনেক লেট করে ফেললেন। নিধি আপু বারবার আপনার কথা জিজ্ঞেস করছিল। আমি একটু হেসে বললাম, আরে না রে, একটু জ্যামে পড়েছিলাম। তোর আপু কোথায়? রিধি বলল, আপু ওপরে পার্লারের আপুদের সাথে আছে। আপনারা ভেতরে যান, নাস্তা করুন। ভেতরে যাওয়ার সময় আবির আমার কানে কানে ফিসফিস করে বলল, ইভান, নিধি তোকে খুঁজছে। মানে ওর মনেও তোর জন্য টান আছে। তুই শুধু খেলাটা দেখ। আমরা সোফায় বসে নাস্তা করছি। এমন সময় ওপর থেকে নিধি নামলো। পরনে লাল লেহেঙ্গা, হালকা সাজ। ওকে অপার্থিব সুন্দর লাগছে। আমাকে দেখেই ও এগিয়ে এলো। যাক, শেষ পর্যন্ত আসার সময় হলো তোর। আমি তো ভেবেছিলাম তুই আসবেই না। তোর বিয়ে আর আমি আসবো না, এটা কি হয়? মনে মনে বললাম, আজ শুধু আসিনি নিধি, তোকে নিজের করে নিতে এসেছি। ঠিক তখনই বাইরে একটা শোরগোল শোনা গেল। আমি আর আবির একে অপরের দিকে তাকালাম। সিয়াম ইশারা করলো, শুরু হয়ে গেছে। বাড়ি থেকে একটা মেয়ে চিৎকার করতে করতে ভেতরে ঢুকছে। মেয়েটার হাতে একটা মেডিকেল ফাইল, পেছনে আরও 2 জন লোক। মেয়েটা কাঁদতে কাঁদতে সোজা নিধির বাবার সামনে গিয়ে দাঁড়ালো। পিউ বলল, আঙ্কেল, এই বিয়ে হতে পারে না। যে ছেলেকে আপনারা জামাই করতে যাচ্ছেন সে আসলে একটা প্রতারক। নিধির বাবা আকাশ থেকে পড়লেন। আশেপাশের মানুষজন ভিড় করে দাঁড়ালো।
নিধিও অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি কে মা? কি বলছেন এসব? তখন মেয়েটা আবার বলল, আঙ্কেল, আমি সাগরের স্ত্রী। আমি 7 মাসের প্রেগনেন্ট। ও আমাকে টাকার লোভে ছেড়ে দিয়ে এখানে বিয়ে করতে এসেছে। এই দেখুন আমাদের বিয়ের কাবিননামা আর আমার প্রেগনেন্সি রিপোর্ট। পুরো বাড়িতে পিনপতন নীরবতা। নিধির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আবিরের ইশারায় মেয়েটা হঠাৎ মাথায় হাত দিয়ে পড়ে যাওয়ার ভান করলো। আরে, মেয়েটা তো জ্ঞান হারিয়েছে। ওনার অবস্থা তো ভালো মনে হচ্ছে না। প্রেগনেন্ট মানুষ, এখনই হাসপাতালে নিতে হবে। সিয়াম আর ভাড়া করা লোকগুলো দ্রুত মেয়েটাকে পাঁচকোলা করে গাড়ির দিকে নিয়ে গেল। নিধির বাবা রাগে কাঁপছেন। তিনি তখনই বরের বাবাকে ফোন দিয়ে বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন। নিধি এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছিল ওর কান্না দেখে, কিন্তু আমি জানতাম এই কান্নায় একটু পর হাসিতে বদলে যাবে। আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। এখন আমি এই সমাজকে কি মুখ দেখাবো? মেহমানরা তো চলে যাবে। সুযোগ বুঝে আবির এবার ময়দানে নামলো। আঙ্কেল, একটা কথা বলবো? কিছু মনে করবেন না। মেহমানরা খেতে বসেছে। এ অবস্থায় বিয়ে ভেঙে গেলে নিধির দুর্নাম হবে। আপনি যদি চান, ইভান তো আছে। ও নিধিকে কতটা পছন্দ করে তা তো আমরা সবাই জানি। নিধিও ওকে বিশ্বাস করে। নিধির বাবা কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকালেন। তারপর নিধির কাছে গিয়ে বললেন, মা নিধি, তুই কি ইভানকে বিয়ে করবি? অন্তত আমার মান সম্মান বাঁচাতে। নিধি চোখের জল মুছে আমার দিকে তাকালো। ওর চোখে তখন অনেকগুলো প্রশ্ন। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নিধি, আমি সারা জীবন তোর বন্ধু হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ যদি তোকে আগলে রাখতে হয় তবে আমি প্রস্তুত। তুই কি আমাকে একটা সুযোগ দিবি? নিধি মাথা নিচু করে শুধু একটুখানি সায় দিল। চারিদিকে খুশির লহর বয়ে গেল। কাজী ডাকা হলো। আমি আর নিধি পাশাপাশি বসলাম। বিয়েটা হয়ে গেল। কবুল বলার সময় আমার বুকটা ধকধক করছিল। নিধির বাবা তখন আমার আম্মুকে কল দিয়ে প্রায় 20 মিনিটের মতো কি কথা বলল। আম্মুও রাজি। ব্যাস, আর কি লাগে? আমার তো এখন খুশিতে লাফাইতে ইচ্ছে করছে, কিন্তু পরিস্থিতির জন্য পারছি না। তারপর সুন্দরভাবেই বিয়েটা হয়ে গেল। আমি নিধিকে নিয়ে গাড়িতে উঠলাম। আবির ড্রাইভ করছে আর সিয়াম ফ্রন্ট সিটে বসে আছে। আমরা দুইজন পেছনে বসে আছি। নিধি, তোর কোনো বোন থাকলে একটু লাইন করিয়ে দিস প্লিজ। এই শালা, ও কি এখন আর আমাদের বান্ধবী আছে নাকি? ও আমাদের ভাবি হয়ে গিয়েছে। তাই কোনো তুই তুকারি না করে আপনি করে বল। সরি ভাবি, আপনাকে তুই করে বলার জন্য। আপনার যদি কোনো বোন থাকে, আমার মতো কিউট থাকলে একটু এই সিঙ্গেল দেবরগুলোর দিকে একটু তাকায়েন প্লিজ। এদের কাহিনী দেখে আমি কেন, নিধিও কান্নার মাঝে হেসে ফেলেছে। তারপর আমরা বাড়িতে এসে পৌঁছাই। আবির আর সিয়াম গাড়িটা নিয়ে যায়, আর যাওয়ার সময় আমাকে ইশারা দেয় যেন ব্যাংকে টাকা পাঠিয়ে দেই। বাসার ভেতরে ঢোকার পর থেকেই আমার বুক ধরফর করছে। আম্মু আর আপু নিধিকে বরণ করে নিলেন। নিধি এখনও চুপচাপ। ওর চোখের কোণে জল শুকিয়ে দাগ পড়ে আছে। ও তো আর জানে না যে পুরো নাটকটাই আমার বন্ধুদের সাজানো মাস্টার প্ল্যান। বাসরঘরে যাওয়ার আগে আড়ালে গিয়ে আবিরকে ফোন করে 50,000 টাকা পাঠিয়ে দিলাম। মনে মনে বললাম, বন্ধু, তোরা আছিস বলেই আজ নিধি আমার ঘরের লক্ষ্মী। রাত 11টা। আমি রুমের সামনে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নিলাম। ভেতরে নিধি বসে আছে। রুমটা আপু খুব সুন্দর করে সাজিয়েছে। ভেতরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিলাম। নিধি খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। নিধি, এখনও ভাবছিস সব? দেখ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ওই সাগর ছেলেটা যদি বিয়ের পর ধরা পড়তো তবে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। সৃষ্টিকর্তা তোকে বাঁচিয়ে দিয়েছেন। নিধি কোনো কথা বলছেন না।
আমি ওর পাশে গিয়ে বসলাম। ওর হাতটা ধরতেই ও শিউরে উঠে আমার দিকে তাকালো। তুই কি সত্যিই জানতিস না ইভান, ও কি আসলেই সাগরের বউ ছিল? কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। আমি একটু থতমত খেয়ে গেলাম, কিন্তু মিথ্যাটা চালিয়ে নিতে হবে। আরে আমি জানবো কোত্থেকে? তবে মেয়েটা ঠিক সময় না আসলে আজ তোর অনেক বড় ক্ষতি হয়ে যেত। এখন ওসব ভুলে যা। আজ থেকে তুই আমার বন্ধু না, আমার বউ। বিশ্বাস কর, আমি তোকে অনেক সুখে রাখব। নিধি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। সে রাতে আমাদের মাঝে কিছুই হয়নি। আমিও নিজের থেকে নিধির কাছে যাইনি, কারণ এমনিতেই ওর মনটা ভালো নেই। পরদিন সকালে নিধির ডাকে ঘুম ভাঙল। ও গোসল করে নীল রঙের একটা শাড়ি পরেছে। ওকে এই সাজে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলাম। মনে হচ্ছে কোনো অস্পরা আমার সামনে দাঁড়িয়ে। এই কুড়ে ইভান, ওঠো, আম্মু ডাকছে নাস্তার জন্য, অনেক বেলা হয়েছে। বউ যখন ডাকছে তখন তো উঠতেই হবে। আচ্ছা নিধি, আমাকে জামাই হিসেবে পেয়ে তোর কি খুব আফসোস হচ্ছে? আফসোস করার সময় পাবো না তো, সারা জীবন তো তুই আমাকে জ্বালিয়েই মারবি। চল এখন। নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। ঠিক সেই সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখি আবির কল দিচ্ছে। আমি তাড়াতাড়ি ফোনটা সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে ফেললাম, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফোন। আমি টেবিল থেকে উঠে একটু দূরে গিয়ে রিসিভ করলাম। লাউড স্পিকার দেইনি, কিন্তু ইশারা ইঙ্গিতে কথা বলার চেষ্টা করলাম। কিরে ইভান, সব ঠিকঠাক তো? টাকা পেয়েছি, এখন বল মিষ্টি কবে খাওয়াবি? আর পিওকে কিন্তু আরও 5,000 দিতে হয়েছে। ও নাকি অনেক রিস্ক নিয়েছিল। আরে এখন রাখ, পরে কথা বলছি, আমি নাস্তা করছি। এই শালা ইভান, বাসর কেমন হলো সেটা তো বলবি না? নিধি কি এখনও আমাদের কথা জিজ্ঞেস করে? ফোনটা পকেটে ঢুকিয়ে পেছনে ফিরতে দেখি নিধি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে রহস্যময় হাসি নাকি সন্দেহের দৃষ্টি, ঠিক বুঝতে পারছি না। কিরে, ফোন কাটলি কেন? আর শিয়াম ওভাবে চেঁচিয়ে কি বলছিল? বাসর কেমন হলো মানে কি? আরে ও তো জানিসই একটু বেশি ফাজিল। কাল অনেক ধকল গিয়েছে তো, তাই এসব জিজ্ঞেস করছিল। চল নাস্তাটা শেষ করি। আমি কোনো মতে টপিকটা ঘুরিয়ে ড্রয়িং রুমে আসলাম, কিন্তু সেখানে এসে দেখি আরেক কাণ্ড। ড্রয়িং রুম ফুলে ফুলে সাজানো হচ্ছে। আম্মু আর আপু বেশ ব্যস্ত। আম্মু, এসব কি হচ্ছে? ঘরে আবার কিসের ডেকোরেশন? আরে ইভান, কাল তো হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তো কিছুই জানলো না। তাই আজ রাতে ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি। নিধির বাবা মাকেও দাওয়াত দিয়েছি। সবাই নতুন বউ দেখবে। আম্মুর কথা শুনেই আমার কলিজা শুকিয়ে গেল। আত্মীয় স্বজন মানেই হাজারটা প্রশ্ন। আর নিধির বাবা মা আসলে যদি কালকে সেই নাটকের কোনো সুতো বেরিয়ে পড়ে। আমি নিধির দিকে তাকালাম। ও তখনও আমার ফোনের ওই কথোপকথন নিয়ে ভাবছে। ইভান, তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে। কালকের ওই মেয়েটার সাথে তোর কোনো যোগাযোগ আছে? আরে না রে বাবা, তুই শুধু শুধু সন্দেহ করছিস। চল তোকে সাজতে সাহায্য করে। বিকেলের দিকে আবির আর সিয়াম হাজির। ওদের পরনে চকচকে পাঞ্জাবি। এসে ওরা ড্রয়িং রুমে আসর জমিয়ে বসেছে। নিধি সাজগোজ শেষ করে নিচে নামতেই সিয়াম দাঁড়িয়ে গেল। ভাবি, আজ তো আপনাকে একদম হুড়পড়ির মতো লাগছে। ইভান তো কাল থেকে আপনার দিক থেকে চোখই ফেরাতে পারছে না। ধন্যবাদ শিয়াম। আচ্ছা, কালকের ওই মেয়েটার খবর কিছু জানো? ও হাসপাতালে কেমন আছে? সিয়াম আর আবির একে অপরের দিকে তাকালো। সিয়ামের মুখ ফসকে বের হতে যাচ্ছিল কোন মেয়ে, কিন্তু আবির ওকে চিমটি কেটে থামিয়ে দিল। ভাবি, মেয়েটা এখন সুস্থ। ওর বাড়ির লোক এসে নিয়ে গিয়েছে। আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না। ঠিক সেই সময় নিধির বাবা মা ভেতরে ঢুকলেন। আমার বুকটা ধক করে উঠল। নিধির বাবা এসে আমার কাঁধে হাত রাখলেন। নিধির বাবা বললেন, ইভান,
কালকে ঘটনার পর আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু তোকে জামাই হিসেবে পেয়ে এখন মনে হচ্ছে যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। তবে সাগরের এই ব্যাপারটা এখনও থানায় জানাইনি, ভাবছি জানাবো কি না। আরে আঙ্কেল, থানা পুলিশ করার দরকার নেই। ওই মেয়ে আর সাগর বোধহয় দেশ ছেড়ে পালিয়েছে, আমি খবর পেয়েছি। নিধি এবার সিয়ামের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ও বুঝতে পারছে কিছু একটা গণ্ডগোল আছে। ও হঠাৎ আমার হাত ধরে একটু আড়ালে টেনে নিয়ে গেল। ইভান, আমাকে সত্যিটা বল, শিয়াম কিভাবে জানলো ওরা দেশ ছেড়ে পালিয়েছে? আর আবিরকে তুই কেন বিকাশে টাকা পাঠিয়েছিলি কাল রাতে? আমি তোর মেসেজ দেখে ফেলেছি। আমি একদম কোণঠাসা হয়ে গেলাম। ড্রয়িং রুমে তখন অতিথিদের ভিড় বাড়ছে, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। এখন সত্যিটা বললে নিধি কি রেগে যাবে, নাকি সবার সামনে আমার মানসম্মান যাবে? নিধির তীক্ষ্ণ প্রশ্নের মুখে আমি একটুও ঘাবড়ালাম না, বরং বেশ আত্মবিশ্বাসের সাথে বললাম, আরে নিধি, তুইও না? আবি আর সিয়াম তো কাল বিয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে, তাই ওরা বিয়ের একটা বড় ট্রিট চাচ্ছিল, সেজন্য কাল রাতে আবিরকে টাকাটা পাঠিয়েছে। আর সিয়াম তো মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, তখন মেয়েটাই ওকে বলেছে, তোর বাবা যদি এখন থানায় মামলা করে তবে তার অনাগত সন্তান তার বাবাকে হারাবে। তাই আপদ বিদায় করতে ওরা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার কথাগুলো বেশ গোছানো ছিল, তাই নিধিও আর কোনো কথা বাড়ালো না। ওর মনের সন্দেহটা দূর হতেই ও আবার স্বাভাবিক হয়ে গেল। ড্রয়িং রুমে তখন সবাই হাসি ঠাট্টায় মেতে আছে। আম্মু সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। তখনই ড্রয়িং রুমের একপাশ থেকে আমার খালাতো বোন ফারিহা উদয় হলো। ও বরাবরই একটু বেশি চঞ্চল আর সাহসী। আমাকে দেখেই ও হাসি মুখে এগিয়ে এসে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে যাচ্ছিল। ইভান, অভিনন্দন ভাইয়া। এত বড় একটা সারপ্রাইজ দিবি, আগে বলবি না? ফারিয়া আমাকে ছোঁয়ার আগেই কোত্থেকে যেন নিধি ঝড়ের বেগে এসে মাঝখানে দাঁড়িয়ে গেল। ফারিহা থতমত খেয়ে থেমে গেল। এই, কে আপনি? আর এভাবে মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন কেন? আমি ইভানের ওয়াইফ। আর আপনি কি যে হুট করে আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরতে আসছিলেন? লজ্জা করে না? ফারিহা একটু অবাক হয়ে আবার হেসে দিল। আরে, আমি ওর খালাতো বোন। ও আমার ভাইয়ের মতো। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, তাই ওকে আমি জড়িয়ে ধরতেই পারি। এতে আপনার সমস্যা কি? নিধি নিজের শাড়ির আঁচলটা ঠিক করে বলে, হ্যাঁ, সমস্যা আছে। কারণ ইভান এখন বিবাহিত। ওর গায়ে হাত দেওয়ার আগে বা জড়িয়ে ধরার আগে এখন থেকে আমার পারমিশন লাগবে। আপনার ভাই হতে পারে, কিন্তু এখনো ও আমার হাজবেন্ড। দেখি, সরুন এখান থেকে। ফারিহা মুখটা কালো করে ওখান থেকে সরে গেল। নিধি এক মুহূর্ত দেরি না করে আমার হাতটা শক্ত করে চেপে ধরল এবং হিড়হিড় করে টেনে ড্রয়িং রুমের এক কোণায় নিয়ে গেল। ওর চোখ মুখ তখন রাগে লাল হয়ে আছে। শোন ইভান, একটা কথা কান খুলে শুনে রাখ। তোকে যদি আমি আর একটা মেয়ের সাথেও ঘনিষ্ঠ হতে দেখি, তবে দেখবি তোর কি অবস্থা করি। ওই ফারিহা হোক আর যেই হোক, সীমা বজায় রেখে চলতে বলবি। আমি নিধির রাগী চেহারার দিকে তাকিয়ে মনে মনে হাসছিলাম। আমার কিউট বান্ধবীটা যে আমার জন্য এতটা জেলাস হতে পারে সেটা আগে জানতাম না। নিধির এই অধিকারবোধ দেখে আমার বুকটা খুশিতে ভরে উঠল। তার মানে নিধিও আমাকে অনেক ভালোবাসে, শুধু আগে কখনো বুঝতে দেয়নি। আমি ওর রাগ ভাঙানোর জন্য ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ওরে বাবা, তুমি তো দেখি পুরো বাঘিনী হয়ে গেছো। তা নিধি ম্যাডাম, আপনার এই জেলাসি দেখে তো মনে হচ্ছে আপনি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসেন, ঠিক কি না? নিধি একটু লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিল। বেশি কথা বলবি না তো। তুই আমার হাজবেন্ড, তোকে অন্য কেউ এসে আদর করবে সেটা আমি সহ্য করব কেন? ঠিক তখনই পেছন থেকে আবির আর সিয়াম এসে দাঁড়ালো। কিরে ইভান, বউয়ের কাছে বকা খাচ্ছিস নাকি? ভাবি ওর উপর একটু নজর রাখবেন, ও কিন্তু বিয়ের আগেও অনেক মেয়ের সাথে চ্যাট করতো। নিধি এবার ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আমি সিয়ামের দিকে রাগী চোখে তাকালাম। এই শালাগুলো কি আমার বাসর হওয়ার আগেই ডিভোর্স করিয়ে ছাড়বে নাকি?
মেহমানদের বিদায় দিতে দিতে রাত প্রায় 1টা বেজে গেল। সারাদিনের ধকল আর উত্তেজনার পর অবশেষে আমি আর নিধি আমাদের রুমে আসলাম। রুমে ঢোকার পর এক অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতায় মিশে আছে একরাশ ভালো লাগা। আমি আলতো করে রুমের দরজাটা লাগিয়ে দিলাম। পেছন ফিরতেই দেখলাম নিধি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে চাঁদের আলো ওর মুখে এসে পড়ছে, যা ওকে আরও মোহনীয় করে তুলেছে। আমি ধীর পায়ে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম এবং হুট করেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। নিধি একটু শিউরে উঠলেও নিজেকে সরিয়ে নিল না। এখন তো আর কেউ নেই। এখন কি আমার বাঘিনী বউটা একটু শান্ত হবে? শান্ত হব কি না সেটা তোর আচরণের উপর নির্ভর করছে। আচ্ছা ইভান, সত্যিই কি তুই আমাকে এতটা ভালোবাসিস যে আমাকে পাওয়ার জন্য এত নাটক করলি? আমি নিধিকে নিজের দিকে ঘুরিয়ে নিলাম। ওর দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের দিকে তাকিয়ে বললাম, শুধু নাটক কেন নিধি, তোকে হারানোর ভয়ে আমি যে কোনো ঝুঁকি নিতে পারতাম। বন্ধু হিসেবে হারানো সহজ, কিন্তু তোকে অন্য কারোর হয়ে যেতে দেখা আমার পক্ষে সম্ভব ছিল না। তোকে আজ নিজের করে পাওয়ার পর মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার হাতে। নিধি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার বুকে মাথা রেখে শান্ত গলায় বলল, জানিস, তুই যখন বিয়ের পিঁড়িতে আমার পাশে বসলি তখন আমার মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। হয়তো মনে মনে আমি তোকেই চেয়েছিলাম, কিন্তু বন্ধুত্বের বাঁধনটা ভাঙার সাহস পাচ্ছিলাম না। আজ বুঝতে পারছি তোর জেদটাই আমাদের এক করে দিয়েছে। আমি নিধির চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম। ওর চোখে এখন আর কোনো সন্দেহ নেই, আছে গভীর এক অনুরাগ। তাহলে আমাদের এই কিউট বান্ধবীর সাথে কি এখন জীবনের নতুন অধ্যায় শুরু করা যায়? ধুর পাগল, তুই পারিসও বটে। ঘরের হালকা আলো আর সুগন্ধি ফুলের ঘ্রাণে চারপাশটা মায়াবী হয়ে উঠল। আমি নিধিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোলাম। নিধিকে বিছানায় শুয়ে দিয়ে ওর ওপরে উঠে ঠোঁটজোড়া দখল করে নিলাম। নিধি আমার চুলগুলো খামচে ধরল। আমাদের মধ্যকার সবটুকু আড়াল আর জড়তা যেন নিমিষেই মিলিয়ে গেল। সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাওয়ার সেই মধুময় মুহূর্তে আমরা হারিয়ে গেলাম এক অজানা সুখের রাজ্যে। রাতের নিস্তব্ধতার সাক্ষী হয়ে রইল। কখনো কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য ছোটোখাটো পাগলামি আর বন্ধুদের একটু সাহায্য জীবনের গল্পটাকে একদম পূর্ণতা দিয়ে দেয়। আমাদের এই কিউট বান্ধবীকে কিডন্যাপ করে বিয়ের নাটকটা শেষ পর্যন্ত এক সুন্দর বাস্তবতায় রূপ নিল। তো দর্শক, আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।